তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আমি জাফরিনা ইয়াসমিন। বুঝতেই পারছো, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ফিন্যান্স এবং ব্যাংকিং এর প্রথম চ্যাপ্টার অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন নিয়ে। অর্থায়ন, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিন্যান্স। এই ফিন্যান্স শব্দটা আবার এসেছে ল্যাটিন শব্দ ফিনিস থেকে, যার অর্থ হচ্ছে তহবিল সংগ্রহ। এই তহবিল সংগ্রহ, এখন তহবিল মানে আসলে কি? তহবিল মানে হচ্ছে টাকা, অর্থ বা মূলধন। ঠিক আছে, তাহলে দেখো এখন এই টাকা, অর্থ বা মূলধন, টাকা, মূলধন, ঠিক আছে, এই টাকা বা মূলধনটা আমি কিভাবে কাজে লাগাবো, কিভাবে কাজে লাগালে আমি সর্বোচ্চ বেনিফিটটা পাবো, সেটাই হচ্ছে অর্থায়ন। তাহলে ফিন্যান্স আসলে তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, তহবিলের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। দেখো অর্থায়ন কি? সর্বোচ্চ মুনাফা অর্জনের উদ্দেশ্যে। কি অর্জন? সর্বোচ্চ, মানে আমার কাছে যেই তহবিলটাই আছে, অর্থটা আছে, সেটা দিয়ে সর্বোচ্চ কি পরিমাণ আমি বেনিফিট পেতে পারি, সর্বোচ্চ মুনাফা অর্জন করার উদ্দেশ্যে প্রতিষ্ঠান বা ব্যক্তি হতে পারে বিনিয়োগের প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে। মানে কাঙ্ক্ষিত উৎসটা কি? যেই উৎস থেকে আসলে টাকাটা আমি সংগ্রহ করলে আমার খরচ সবচেয়ে কম হবে, সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎস। সেই কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে, কি সংগ্রহ করে? বিনিয়োগের প্রয়োজনীয় তহবিলটা। তাহলে আমার যেই টাকাটা প্রয়োজন সেটা কি করে? কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে এবং পণ্য বাজারের তথ্য বিশ্লেষণ করে। পণ্য বাজারের তথ্য বিশ্লেষণ করে সর্বোত্তম প্রকল্পে সেই টাকাটা বিনিয়োগ করে। এটাই হচ্ছে অর্থায়ন। অর্থায়নের শ্রেণী বিভাগ দেখো, অর্থায়নের শ্রেণী বিভাগ কি কি রয়েছে? পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। প্রথমেই তাহলে পারিবারিক অর্থায়ন। তো পারিবারিক অর্থায়ন আসলে কি? আচ্ছা, একটা পরিবারে একজন মানুষ ইনকাম করতে পারে, দুজন মানুষ ইনকাম করতে পারে। তো ইনকামের বা আয়ের যে উৎসগুলো আছে সেইগুলো চিহ্নিত করে আমরা এটা কিভাবে ব্যয় করব, কিভাবে ব্যয় করলে ভালো হবে। বাচ্চাদের শিক্ষা খাত, ধরো চিকিৎসা খাত, বাড়ি ভাড়া, তারপর আমাদের খাবার দাবার সবকিছু করার পর আবার এমন হতে পারে যে গৃহ নির্মাণ করার জন্য অথবা গাড়ি কেনার জন্য আমরা কোনো প্ল্যান করছি। তাহলে আমরা কি করব? সেখান থেকে কিছু কিছু করে সঞ্চয় করতে পারি। অথবা আমরা যে গাড়ি কিনবো সেটার জন্য আমরা কি ঋণ নিব, নাকি সঞ্চয় করে সেই তহবিলটা আমরা গঠন করব, সেটা একটা পরিকল্পনা করা। তো এটা হচ্ছে আসলে পারিবারিক অর্থায়ন। আবার মাসের শেষে যদি কিছু টাকা বেঁচে যায়, সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা, সেটা হচ্ছে আমাদের পারিবারিক অর্থায়ন। এরপর দেখো সরকারি অর্থায়ন। তো সরকারি অর্থায়ন বলতে আমরা কি বুঝি? তো সরকার প্রতি বছরে কি করে? একটা বাজেট করে, যে সে কি কি খরচ করবে, কি কোন কোন খাত থেকে আয় করবে। তো আমাদের দেশে কি করা হয়? জুন জুলাই মাসে যে বাজেটটা করা হয়, সেখানে সরকার কি কি খরচ করবে, কোন কোন খাতে খরচ করবে, যেমন রাস্তাঘাট তৈরি, ঠিক আছে, শিক্ষা খাত, এরকম বিভিন্ন খাতে কি কি খরচ হবে সেটা নির্ধারণ করে। তারপর কত টাকা আমাদের প্রয়োজন সেটা কি করে? নির্ধারণ করে। আমরা কি করি? আমাদের সরকার কি করে? ভ্যাট, ট্যাক্স, রাজস্ব আয় এগুলো থেকে বা আমদানি শুল্ক সেগুলো থেকে আয় করে থাকে, সেগুলোকে কি করে? বিভিন্ন খাতে ব্যয় করে। এছাড়া ট্রেজারি বিল ইস্যু করতে পারে, সঞ্চয়পত্র ইস্যু করতে পারে, এইভাবে উপার্জন করে থাকে বা আয় করে থাকে। এগুলো হচ্ছে আয়ের খাত। এরপর হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নটা মূলত আমদানি আর রপ্তানিকে ঘিরেই। যখন আমরা কিছু আমদানি করি, মূলত আমাদের দেশ অনেক কিছু আমদানি করে, তখন আমাদের কি হয়? খরচ হয়। আবার আমরা যা যা রপ্তানি করি, যেমন পোশাক শিল্পে আমরা খুবই এগিয়ে, তো আমরা যখন রপ্তানি করি তখন আমাদের আয় হয়, আর যখন আমরা আমদানি করি আমাদের ব্যয় হয়। তো আমদানিটা যখন ব্যয় হয়ে যায়, আমদানিটা যখন আমাদের বেশি হয়ে যায় রপ্তানির চেয়ে, সেটা হয় আমাদের বাণিজ্য ঘাটতি। সেটা আবার পূরণ করি, আমরা ব্যালেন্স করি কিভাবে? রেমিটেন্সের মাধ্যমে। আমাদের বিদেশি ভাই বোনরা, প্রবাসী ভাই বোনরা যখন দেশে টাকা পাঠায়, সেটার মাধ্যমে আবার ব্যালেন্স হয়ে যায়। এরপর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন।
অব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হচ্ছে যেমন বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলো, ওরা কি করে বিভিন্ন মানুষের থেকে অনুদান নিয়ে চলে এবং বিভিন্ন যেই অসহায় আছে তাদেরকে সাহায্য করে থাকে। তাহলে একটা খাত থেকে তারা কি আয় করছে বিভিন্ন অনুদান নিয়ে, এবং সেটা কোন কোন খাতে ব্যয় করবে সেটা পরিকল্পনা করছে। এরপরে কি আছে? ব্যবসায় অর্থায়ন। তো অর্থায়নটা মূলত আসলে ব্যবসায় অর্থায়নই। তো ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে কি করা হয়? ব্যবসায় মূলত করা হয় মুনাফা অর্জনের জন্য। মুনাফা অর্জনের জন্য আমরা আমাদের তহবিলটা কিভাবে ব্যয় করব সেটার একটা সুস্পষ্ট পরিকল্পনা। তো ব্যবসা সাধারণত কি ৩ ধরনের। এক মালিকানা। তো এক মালিকানা ব্যবসায় কি হয়? মালিক একজনই। সে ঋণ নিয়ে অথবা নিজস্ব তহবিল থেকে যেই টাকাটা সে ব্যবসাতে বিনিয়োগ করে, সেই টাকাটা দিয়ে সে কি করে? মুনাফা অর্জন করে এবং সেটা একাই ভোগ করে, আর যদি ক্ষতি হয়ে যায় সেটা কি তার একাই বহন করতে হয়। এভাবে সে অর্থায়ন করে থাকে। এরপর আরেকটা হচ্ছে অংশীদারি। অংশীদারি ব্যবসায়, অংশীদারি ব্যবসায় যে কয়জন অংশীদারি থাকে সবাই মিলে অর্থায়ন করে থাকে। সবাই মিলে কি টাকা দিবে এবং সেখান থেকে যে মুনাফাটা আসবে অথবা লাভটা আসবে অথবা যে ক্ষতি হয় সেটাও সবাই মিলেই বহন করে থাকে। এরপর হলো কি কোম্পানি। একটা কোম্পানি গঠন করার জন্য, ঠিক আছে, যৌথ মূলধনী কোম্পানি গঠন করার জন্য কি করতে হয়? সরকার থেকে অনুমোদন নিতে হয়। সরকার ব্যবসায়ীদের যে পরিচয়পত্র এবং ব্যবসায়ের উদ্দেশ্য সবকিছু অন্যান্য সকল দলিলাদি যখন দেখবে, দেখার পরে তাদেরকে অনুমোদন দিবে। তো অনুমোদন দেওয়ার পর দেখো তাদের যে মূলধনটা, সেই মূলধনটা তারা কিভাবে সংগ্রহ করবে। একটা যৌথ মূলধনী ব্যবসায়ের কোম্পানির যে মূলধনটা থাকে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়। যেমন ধরো 100 টাকার অনেকগুলো শেয়ার, ঠিক আছে, বা 1000 টাকার শেয়ার হতে পারে। তো অনেক মানুষ কি করবে? এই শেয়ার গুলোকে কিনবে। তো এই শেয়ার গুলোকে যখন কিনবে সবগুলো মিলে কি হলো? মূলধন, তাই তো? আবার এই শেয়ার তারা যখন ইচ্ছা তখন শেয়ার বাজারে বিক্রি করে দিতে পারে, ঠিক আছে, বিক্রি করে আবার নগদ টাকা হাতে নিতে পারে। তো যখন তারা শেয়ার ক্রয় করে তখন তারা আবার মালিক হয়ে যায়। আবার যারা ডিবেঞ্চার ক্রয় করবে তারা মালিক হয় না, তারা কি হয়? তারা হয় ঋণদাতা, ঠিক আছে। আবার তারা নির্দিষ্ট সময় পর পর সুদ পাবে। আর যারা শেয়ার মালিক তারা হচ্ছে লভ্যাংশ পাবে। এরপর হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। ব্যাংক কিভাবে অর্থায়ন করে থাকে? আমরা সবাই তো কম বেশি ব্যাংকে টাকা রেখে থাকি। তো ব্যাংকে যদি আমরা টাকা রাখি তখন কি হয়? নির্দিষ্ট পরিমাণে একটা সুদ দেওয়া হয় না, আমাদের টাকাটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। কিন্তু এই টাকাটা ব্যাংকরা কোত্থেকে দিচ্ছে? এই যে আমাদের থেকে আমানতটা নিচ্ছে ব্যাংক প্রতিষ্ঠান, এই আমানতটা নিয়ে তারা কি করছে? অন্যান্য ব্যবসায়িক কাজে লাগাচ্ছে বা কি করছে? অন্য মানুষকে ঋণ প্রদান করছে। এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে যে আমরা ঋণ করে গাড়ি কিনতে পারি বা ঘর বানাতে পারি, বা অন্যান্য যে ব্যবসায়ীরা ওরা কি করতে পারে? ঋণ করে ব্যবসা শুরু করতে পারে। তো এই যে ঋণ, ব্যাংকিং প্রতিষ্ঠান কি করছে? বিভিন্ন মানুষকে ঋণ যে দিচ্ছে, এই ঋণটা যখন তারা দেয় তারা অপেক্ষাকৃত বেশি হারে ঋণটা দিচ্ছে। তাহলে তারা যখন গ্রাহকের থেকে আমানত নেয় আর আমানতটা নেয় তখন তারা যে ন্যূনতম সুদ প্রদান করছে এর চেয়ে বেশি রেটে কিন্তু তারা সুদ আদায় করছে যাদেরকে ঋণ দিচ্ছে তাদের থেকে। এই যে পার্থক্যটা, সুদের যে পার্থক্যটা, এটাই হচ্ছে তাদের আয়, ঠিক আছে। তাহলে আমাদের অর্থায়ন এবং অর্থায়নের শ্রেণী বিভাগে আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। নেক্সট ক্লাসে আমি অবশ্যই এই চ্যাপ্টারের পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এইটুকুই। আসসালামু আলাইকুম।